কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে। তো আজকে আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের অধ্যায়, আজকের পাঠ হচ্ছে উদ্ভিদের বংশবৃদ্ধি। গত ক্লাসে এই অধ্যায়ের কিছু অংশ নিয়ে আমি আলোচনা করেছি। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরাগায়ন, নিষিদ্ধকরণ, ফল এবং বীজের অঙ্কুরোদ্গম। পরাগায়ন পরাগায়ন হচ্ছে পরাগরেণু স্থানান্তর। পরাগরেণুটা কি তোমরা গত ক্লাসে নিশ্চয়ই দেখেছো যে পরাগরেণু যে পরাগধানীতে থাকে। গত ক্লাসে যে আলোচনা ছিল সেখানে ফুলের বিভিন্ন অংশ আমরা পড়েছি। সেই অংশে পুংকেশর ছিল, পুংকেশরের ফুলের একটা অংশ, পুংকেশরের মাথার অংশটা হচ্ছে পরাগধানী। এই পরাগধানীর মধ্যে পরাগরেণু সৃষ্টি হয়। এই পরাগরেণু গিয়ে গর্ভমূলে এসে স্থানান্তরিত হয়। এই প্রক্রিয়াটার নামই হচ্ছে পরাগায়ন। তবে পরাগায়নের এক্সাক্ট সংজ্ঞা হচ্ছে পরাগধানী হতে পরাগরেণু একই ফুলের অথবা একই প্রজাতির ভিন্ন ফুলের গর্ভমূলে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় পরাগায়ন। এই পরাগায়ন একটি ফুলের মধ্যে হতে পারে, আবার একই গাছের দুটি ফুলের মধ্যেও সংঘটিত হতে পারে, আবার একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের দুটি ভিন্ন ফুলের মধ্যেও ঘটতে পারে। তো সে অনুযায়ী পরাগায়নকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্বপরাগায়ন বা সেলফ পলিনেশন, একটা হচ্ছে পরপরাগায়ন বা ক্রস পলিনেশন। স্বপরাগায়নটা কি? স্বপরাগায়ন হচ্ছে একই ফুলের মধ্যে যদি পরাগায়ন ঘটে, একই ফুলের অথবা একই গাছের দুটি ফুলের মধ্যে যদি পরাগায়ন হয় তাহলে সেটা হচ্ছে স্বপরাগায়ন। যেমন এর উদাহরণ হিসেবে বলা যায় সরিষা, কুমড়া, জবা, এগুলো হচ্ছে স্বপরাগায়ন। আর পরপরাগায়ন কোনটা? পরপরাগায়ন হচ্ছে দুটি একই প্রজাতির দুটি ভিন্ন গাছ এবং ভিন্ন উদ্ভিদের মধ্যে যদি পরাগায়ন ঘটে থাকে। যেমন এখানে একটা গাছ আছে, ওইদিকে আরেকটা গাছ আছে, এই গাছের মধ্যে যদি এই গাছের দুটো ফুলের মধ্যে যদি দুই গাছের দুটো ফুলের মধ্যে যদি পরাগায়ন সংঘটিত হয় তাহলে সেটা হচ্ছে পরপরাগায়ন। যেমন শিমুল, পেঁপে এই ধরনের গাছগুলোতে পরপরাগায়ন হতে দেখা যায়। এখন পরাগরেণু স্থানান্তরিত হবে, পরাগধানী থেকে পরাগরেণু স্থানান্তরের ঘটনাটি কখনো নিজে সাধারণত সংঘটিত হয় না, স্থানান্তরিত হয় না। সেক্ষেত্রে কোনো না কোনো মাধ্যমের প্রয়োজন হয়। তাহলে যে বাহক পরাগরেণু বহন করে গর্ভমূলে নিয়ে যায় তাকে বলা হয় পরাগায়নের মাধ্যম। এটা বায়ুর মাধ্যমে ঘটতে পারে, পানির মাধ্যমে ঘটতে পারে, আবার পতঙ্গ, বিভিন্ন কীট পতঙ্গ, মৌমাছি, আবার প্রাণী যেমন পাখি, এমনকি মানুষের মাধ্যমেও পরাগায়ন সংঘটিত হতে পারে। তোমরা কিন্তু দেখেছো যে গাছে ফুলে মৌমাছি বা ভ্রমর ঘুরে বেড়ায়, পাখিরা ঘুরে বেড়ায় ফুলের মধু আহরণের জন্য, অথবা দেখা যায় ফুলের আকর্ষণে, রঙিন ফুলের আকর্ষণে পাখি চলে যায় ফুলের কাছে। তার নিজের অজান্তে যখন মৌমাছি ফুলের উপর এসে পড়ে, তার নিজের অজান্তেই ফুলের পরাগরেণু তার হাতে পায়ে লেগে যায় এবং সে যখন আবার অন্য ফুলে গিয়ে পড়ে তখন দেখা যায় যে তার গা থেকে, তার গায়ে থেকে সেই পরাগরেণুটা ওই ফুলের গর্ভমূলে গিয়ে লাগছে। আর এভাবে তার অজান্তেই পরাগায়ন সংঘটিত হয়। ফুলের এই মাধ্যমগুলো পেতে ফুলের কিছুটা পরিবর্তন দেখা যায়। আমাদের চারপাশে আমরা অনেক ধরনের ফুল দেখতে পাই, বিভিন্ন ফুল বিভিন্ন রকমের হয়। কিছু ফুল আছে বড়, কিছু ফুল ছোট, আবার কিছু ফুল আছে মঞ্জুরিতে সজ্জিত। তাহলে এই ফুলের পরাগায়নের সাহায্য পেতে ফুল বিভিন্ন রকমভাবে ফুলের পরিবর্তন ঘটে থাকে। সে অনুযায়ী ফুলের অভিযোজনগুলো আবার চার ধরনের আমরা দেখতে পাচ্ছি। কি হচ্ছে পতঙ্গ পরাগী। পতঙ্গ পরাগী ফুলগুলো কীরকম হবে? পতঙ্গ পরাগী ফুলগুলো মোটামুটি বড়, রঙিন এবং মধুগ্রন্থিযুক্ত হয়। এদের পরাগরেণু এবং গর্ভমূল অবশ্যই কী হবে? আঠালো হবে। যদি আঠালো না হয় তাহলে তো মৌমাছি বা বিভিন্ন কীট পতঙ্গের গায়ে পরাগরেণু লাগবে না। এর জন্য এদের
পরাগরেণু এবং গর্ভমুণ্ড আঠালো হয়। এই ধরনের পতঙ্গ পরাগী ফুলের উদাহরণ হিসেবে বলা যায় জবা, কুমড়া ইত্যাদি। এছাড়া আছে বায়ু পরাগী ফুল। বায়ু পরাগী ফুলগুলো বাতাসের মাধ্যমে বাহিত হয়, যেমন ধান। এই ফুলগুলো আকারে ক্ষুদ্র হয়, কারণ ক্ষুদ্র এবং পরাগরেণু অসংখ্য হয়। ক্ষুদ্র না হলে তো বাতাসে এগুলো ভাসতে পারবে না, এর কারণে এই ফুলগুলো হয় ক্ষুদ্র, অসংখ্য। এই ফুলের মধুগ্রন্থিহীন, মধুগ্রন্থি এই ফুলের হয় না সাধারণত, এবং এদের গর্ভমুণ্ডটা আঠালো। এরপরে আছে পানি পরাগী ফুল। পানি পরাগী ফুলগুলো পরাগরেণু এদেরও পরাগরেণু অসংখ্য হয় এবং ফুলগুলো হালকা, যাতে পানিতে ভেসে পরাগায়ন সংঘটিত হতে পারে। এরপরে আছে প্রাণী পরাগী ফুল। প্রাণী পরাগী ফুলগুলো অবশ্যই আকর্ষণীয় হয়, এদের বেশ কালারফুল হবে এবং এরা ফুলগুলো মোটামুটি বড় ধরনের হয়, আর যদি ছোটও হয় তাহলে সেটা মঞ্জুরিতে সজ্জিত থাকে। এই ধরনের ফুলের উদাহরণ হচ্ছে কদম, শিমুল ইত্যাদি। এইখানে পরাগায়ন এবং পরাগায়নের মাধ্যম। এরপরে পরাগায়ন সংঘটিত হওয়ার পরে অবশ্যই আসে নিষিক্তকরণের কথা। নিষিক্তকরণ কি? একটি ফুলের পুংগ্যামেট যখন অন্য একটি স্ত্রী গ্যামেটের সাথে মিলিত হয় তখন সেই প্রক্রিয়াকে বলা হয় নিষিক্তকরণ। এখন নিষিক্তকরণ প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয়? পরাগধানী থেকে পরাগরেণু গিয়ে ফুলের গর্ভমুণ্ডে এসে পড়ে। দেখো এখানে ফুলের পরাগরেণুগুলো গর্ভমুণ্ডে এসে পড়ছে। এরপরে এগুলো কি হয়? এগুলো তখন এখান থেকে রস শোষণ করে ফুলে ওঠে এবং এর আবরণ ভেদ করে একটি নালী বের হয়। এই পরাগরেণু একে বলা হয় পরাগনালী। আবরণগুলো ভেদ করে একটি নালী বের হয়। এই নালীটা পরবর্তীতে পরাগদণ্ড, এই নালীটাকে বলা হয় পরাগনালী। এই নালীটা গর্ভদণ্ড ভেদ করে একেবারে ডিম্বপ্রন্থের কাছে চলে যায়। এটা হচ্ছে পরাগনালী এবং এটা গর্ভদণ্ড ভেদ করে ডিম্বকের কাছে গিয়ে পৌঁছে এবং ডিম্বকের কাছে গিয়ে পৌঁছে এই নালীটা ফেটে যায় এবং এই পরাগনালীর ভিতরেই দুটো পুংগ্যামেট সৃষ্টি হয়। এই দুটো হচ্ছে পুংগ্যামেট। এটা হচ্ছে পরাগনালী। এটা হচ্ছে গর্ভদণ্ড। এটা হচ্ছে গর্ভাশয়। এই পরাগরেণু থেকে পরাগনালিকা সৃষ্টি এবং পুংগ্যামেট সৃষ্টি, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে পুংগ্যামেটোফাইট। আর এর মাঝখানে যে গর্ভাশয়ের ভিতরে যে ডিম্বক রয়েছে এটা হচ্ছে ডিম্বক। ডিম্বকের ভিতরে ডিম্বপ্রন্থের কাছাকাছি একটি কোষ আবার আকৃতিতে কিছুটা বড় হয়ে পরবর্তীতে বিভাজনের মাধ্যমে ভ্রূণথলি সৃষ্টি করে এবং এই ভ্রূণথলির ভিতরেই স্ত্রী গ্যামেট বা স্ত্রী রেণু সৃষ্টি হয়। এই স্ত্রী গ্যামেট সৃষ্টির প্রক্রিয়াটার নাম হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইট। তোমাদের এখানে খুব বেশি আলোচনা করা হচ্ছে, এখানে দেখা যায় এই বইটিতে যে আলোচনা করা হচ্ছে, দেখো এটা হচ্ছে ভ্রূণথলি। ভ্রূণথলির ভিতরে 8টি নিউক্লিয়াস বিশিষ্ট কোষ রয়েছে। এর মধ্যে ডিম্বপ্রন্থের কাছাকাছি সবচেয়ে কাছের এবং একটু বড় যে কোষটা আছে এটা হচ্ছে স্ত্রী গ্যামেট বা স্ত্রী রেণু। আর স্ত্রী গ্যামেটের দুই পাশে যে দুটো কোষ আছে একটা হচ্ছে সাহায্যকারী কোষ। সাহায্যকারী কোষ বা সহকারী কোষ।
উপরের দিকে যে তিনটি কোষ আছে সেই তিনটি কোষকে একত্রে বলা হয় প্রতিপাদ কোষ। আর মাঝখানের দিকে দুটো নিউক্লিয়াস একত্রে আছে, এই দুটো নিউক্লিয়াসকে বলা হয় গৌণ নিউক্লিয়াস। এটা হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের পরিস্থিতি বা স্ত্রী সৃষ্টির পরবর্তীতে এই কোষগুলো সৃষ্টি হয়ে থাকে। এখন দেখো পরাগ নালিকা বেয়ে যে দুটো পুংগ্যামেট আসছিল, সেই দুটো পুংগ্যামেটের একটি পুংগ্যামেট গিয়ে স্ত্রী গ্যামেটের সাথে মিলিত হয়ে নিষেক সম্পন্ন করে। আর আরেকটি যে পুংগ্যামেট সেটা গিয়ে এই যে গৌণ নিউক্লিয়াস আছে সেই গৌণ নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়ে শস্যকোষ উৎপন্ন করে। এভাবেই নিষিক্তকরণ প্রক্রিয়াটি শেষ হয়। নিষিক্তকরণ প্রক্রিয়া, এটা গেল নিষিক্তকরণের। তাহলে নিষিক্তকরণ প্রক্রিয়াটি কিভাবে হচ্ছে? নিষিক্তকরণ প্রক্রিয়াটি মূলত পরাগরেণু দিয়ে যখন গর্ভমুণ্ডে এসে পড়ে তখন সেখান থেকে রস শোষণ করে ফুলে ওঠে এবং এর আবরণ ভেদ করে একটি নালী বের হয়। এই নালিকাটাই হচ্ছে পরাগ নালী। এই পরাগ নালিকা গর্ভদণ্ড ভেদ করে ডিম্বকের কাছে গিয়ে পৌঁছে এবং এর মধ্যে এই পরাগ নালীতে দুটো পুংগ্যামেট সৃষ্টি হয়। এর মধ্যে ডিম্বকের মধ্যে একটি কোষ, ডিম্বকরন্ধ্রের কাছাকাছি একটি কোষ বড় হয়ে ভ্রূণথলি উৎপন্ন করে এবং এই ভ্রূণথলির ভিতরে স্ত্রী গ্যামেট সৃষ্টি হয়। দুটি পুংগ্যামেটের একটি স্ত্রী গ্যামেটের সাথে মিলিত হয় এবং আরেকটি পুংগ্যামেট গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে নিষেক প্রক্রিয়াটি সম্পন্ন করে। এরপরে দেখো নিষিক্তকরণ শেষ হওয়ার সাথে সাথেই ফলের গঠন শুরু হয়। তাহলে ফল কি? ফল হচ্ছে নিষিক্তকরণের ফলে গর্ভাশয়ে যে উদ্দীপনা সৃষ্টি হয় সেখানে সেই উদ্দীপনার ফলে গর্ভাশয়টা ধীরে ধীরে ফলে পরিণত হয়। তাহলে নিষিক্তকরণের ফলে গর্ভাশয় এককভাবে বা ফুলের অন্যান্য অংশ নিয়ে যে অঙ্গ গঠন করে সেটাই হচ্ছে ফল। প্রকৃত ফল, একটা হচ্ছে অপ্রকৃত ফল। প্রকৃত ফল কি? প্রকৃত ফল হচ্ছে শুধুমাত্র গর্ভাশয়টা যদি ফলে পরিণত হয়। একটু লক্ষ্য করো, এই যে গর্ভাশয়, শুধুমাত্র এই গর্ভাশয়টাই যদি ফলে পরিণত হয় তাহলে সেই ফলটাকে বলা হয় প্রকৃত ফল। যেমন আম, জাম, এগুলো হচ্ছে প্রকৃত ফলের উদাহরণ। আর অপ্রকৃত ফল কি? গর্ভাশয় শুধু এককভাবে না, ফুলের অন্যান্য অংশ নিয়ে যদি ফল পরিণত হয়, অনেক সময় দেখা যায় যে দলমণ্ডল সহ এবং বৃদ্ধি সহ ফল পরিণত হতে পারে। এই ধরনের ফলগুলোকে বলা হয় অপ্রকৃত ফল। যেমন চালতা, আপেল, ডুমুর, এগুলো হচ্ছে অপ্রকৃত ফল। এছাড়াও প্রকৃত এবং অপ্রকৃত ফলকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে ফলকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সরল, গুচ্ছ ফল আর যৌগিক ফল। সরল ফল কি? একটিমাত্র গর্ভাশয় থেকে যদি ফল হয়, একটিমাত্র গর্ভাশয় যদি ফলে পরিণত হয় তাহলে সেই ফলগুলোকে সরল ফল বলে। ভেরি সিম্পল, মানে সিম্পল ফল। যেমন এটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সরস বা রসালো, আর একটা হচ্ছে নিরস। রসালো ফল বা নিরস ফল। সরল ফল আবার 2 ধরনের। একটা হচ্ছে
নিরস ফল। রসালো ফল কোনগুলো? যেই ফলের ফলত্বক পুরু হয় এবং পাকলেও ফলত্বক ফেটে যায় না, এই ধরনের ফলগুলো হচ্ছে রসালো ফল। যেমন আম, জাম। আর নিরস ফল কোনগুলো? যে ফলগুলো ত্বক হচ্ছে পাতলা, ফলত্বক পাতলা এবং ফেটে যায়, মানে পেকে গেলে ফেটে যায়। যেমন শিম, সরিষা। এগুলো সরল ফল। এরপরে আসে গুচ্ছ ফল। গুচ্ছ ফল কোনগুলো? যখন একের অধিক গর্ভাশয় থাকে কোনো ফুলে এবং সবগুলো গর্ভাশয় যদি ফলে পরিণত হয়, তাহলে সেই ফল হচ্ছে গুচ্ছ ফল এবং ফলগুলো একটা বিন্দুতে আটকানো থাকে। যেমন এখান থেকে ফল এরকম ভাবে যদি ফলগুলো হয়, প্রত্যেকটা গর্ভাশয় ফলে পরিণত হচ্ছে, এই ধরনের ফলগুলোকে বলা হয় গুচ্ছ ফল। যেমন আতা, উদাহরণ হিসেবে বলা যায় আতা, শরীফা, এগুলো হচ্ছে গুচ্ছ ফলের উদাহরণ। এরপর আছে যৌগিক ফল। যৌগিক ফল কোনগুলো? একটা মঞ্জুরি দণ্ডে মঞ্জুরি সহ সবগুলো অংশই যদি সম্পূর্ণ অংশই ফলে পরিণত হয়, তাহলে সেটাকে বলা হয় যৌগিক ফল। এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আনারস, কাঁঠাল, এগুলোর কথা। যে পুরো মঞ্জুরিটা থাকে, মঞ্জুরি দণ্ড, এই দণ্ড সহ সবগুলো নিয়ে সবগুলো অংশই ফলে একটা ফলে পরিণত হচ্ছে। এই অংশটা, এই সম্পূর্ণ অংশ যখন ফলে পরিণত হয়, এই ফলকে বলা হয় যৌগিক ফল। এর উদাহরণ হচ্ছে আনারস, কাঁঠাল, আমাদের জাতীয় ফল। এটা হচ্ছে আমাদের যে জাতীয় ফল কাঁঠাল, এটা হচ্ছে কিন্তু যৌগিক ফল। ওকে, অঙ্কুর, বীজ। বীজ কি? ফল নিষিক্তকরণের ফলে ফুল থেকে ফল হচ্ছে, ফলের পরে কি হবে? বীজ তৈরি হবে। বীজ কি? এই ডিম্বকটা পরবর্তী নিষিক্তকরণের পর ডিম্বক বীজে পরিণত হয়। বীজ, বীজ কি? বীজ কাকে বলে? নিষিক্তকরণের পর ডিম্বক বীজে পরিণত হয় এবং এই বীজের গঠনটা দেখতে অনেকটা এই ধরনের হয়েছে। একটা দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজের গঠনটা বাইরে থেকে দেখতে এমন মনে হয়। যেমন এটা একটা, মনে করো এটা একটা ছোলা বীজ, এর বাইরের এই অংশটাকে বলা হয় বীজ ত্বক। আর এই যে সামনের সূচালো অংশ, এই অংশটা হচ্ছে মাইক্রোবাইল বা ডিম্বক। দ্বিবীজপত্রী বীজকে, এটাকে যদি তুলে ফেলা যায়, ভিতরে দুটো বীজপত্র দেখা যায়। এর বাইরের বীজপত্রের এই বাইরের এই বীজত্বক দুটো অংশ, বাইরের দিকের অংশকে বলা হয় টেস্টাম এবং ভিতরের অংশকে বলা হয় টেগমেন্ট। আর এই দুটো হচ্ছে বীজপত্র। বীজপত্রের মাঝখানের দিকে যে অংশটা দেখা যায়, তো এই অংশটা হচ্ছে, এই অংশের উপরের অংশটাকে বলা হয় ভ্রূণকাণ্ড। ভ্রূণকাণ্ড। আর নিচের দিকে যে অংশ, এটাকে বলা হয় ভ্রূণভ্রূণ। একটি অঙ্কুরিত বীজের দেখা যায়, ছোলা বীজের এই অংশগুলো আমরা দেখতে পাই। এখন বীজের অঙ্কুরোদ্গম। অঙ্কুরোদ্গম কি? একটা বীজকে বপন করলে দেখা যায় সেই অংশ থেকে নতুন একটি চারা গাছ উৎপন্ন হয়। তাহলে বীজ থেকে শিশু উদ্ভিদ তৈরি হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বলা হয় অঙ্কুরোদ্গম। এই অঙ্কুরোদ্গম আবার দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে মৃদগত অঙ্কুরোদ্গম, একটা হচ্ছে মৃদভেদী অঙ্কুরোদ্গম। মৃদগত অঙ্কুরোদ্গম কোনগুলো? মানে অঙ্কুরোদ্গম
অঙ্কুরোদ্গম কয় ধরনের? দুই ধরনের সাধারণত। একটা হচ্ছে মৃদগত অঙ্কুরোদ্গম আর একটা হচ্ছে মৃদভেদী অঙ্কুরোদ্গম। মৃদগত কোনটা? যখন মাটির নিচে কোনো বীজ বপন করা হয় তখন যদি বীজপত্র মাটির নিচেই থেকে যায় এবং ভ্রূণকাণ্ড শুধুমাত্র ভ্রূণকাণ্ড উপরের দিকে বেরিয়ে আসে, তাহলে সেই অঙ্কুরোদ্গমকে বলা হয় মৃদগত অঙ্কুরোদ্গম। যদি এখান থেকে শুধুমাত্র ভ্রূণকাণ্ডটা নিচের দিকে বের হয়ে আসে আর মাটির উপরে ভ্রূণকাণ্ডটা উপরের দিকে বের হয়ে আসে আর ভ্রূণমূল নিচের দিকে থাকে, বীজপত্র সহ ভ্রূণমূল নিচের দিকে থাকে, তাহলে এই ধরনের অঙ্কুরোদ্গমকে বলা হয় মৃদগত অঙ্কুরোদ্গম। আর মৃদভেদী অঙ্কুরোদ্গম কোনটা? যদি কোনো বীজ থেকে ভ্রূণকাণ্ড মাটির নিচে চলে যায়, ভ্রূণমূল মাটির নিচে চলে যায় এবং ভ্রূণকাণ্ড বীজপত্র সহ উপরের দিকে উঠতে থাকে। দেখো এখান থেকে দেখানো হচ্ছে ভ্রূণমূল মাটির নিচে এবং ভ্রূণকাণ্ডটা বীজপত্র সহ উপরের দিকে উঠে যায়, তাহলে এই ধরনের অঙ্কুরোদ্গমকে বলা হয় মৃদভেদী অঙ্কুরোদ্গম, মানে মাটি ভেদ করে বীজপত্র উপরের দিকে উঠে আসছে। এই ধরনের অঙ্কুরোদ্গম দেখা যায় তেঁতুল বীজের কুমড়াতে, এ ধরনের অঙ্কুরোদ্গম দেখা যায়। মৃদগত অঙ্কুরোদ্গম দেখা যায় ছোলা, ধান এই সকল উদ্ভিদে। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত আমাদের পাঠে যাত্রা করেছি পরাগায়ন নিষিদ্ধকরণ, ফল এবং বীজের অঙ্কুরোদ্গম। আর গত ক্লাসেও আমি যে ক্লাসগুলো নিয়েছি এগুলো মিলিয়ে চতুর্থ অধ্যায়ে আমাদের আজকের যে পাঠগুলো ছিল, আমি আশা করি তোমরা বাসায় এটাকে ভালো করে স্টাডি করবে আর চিত্রগুলো বেশি বেশি করে আঁকানোর চেষ্টা করবে এবং আশা করি এইগুলো করলে তোমাদের এই চ্যাপ্টার নিয়ে কোনো সমস্যা থাকবে না। আজকের মতো তোমার সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় করছি। আল্লাহ।